হ্যালো, সবাইকে আবার স্বাগতম আমার পার্ট টু দেখার জন্য। ঢাকা থেকে যাচ্ছি কেওক্রাডং। অনেক দূরের পথ। যারা আমার পার্ট ওয়ান দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই রাস্তাগুলা যে এত বেশি ডেঞ্জারাস, এই যে একটা বাইক দেখেন কি অবস্থা, উঠতে পারতেছেন না। কম পাওয়ারের বাইক নিয়ে আসলে পাহাড়ে জার্নি করাটা একটু টাফ ব্যাপার, তার উপরে আবার যদি হয় ডাবল। সিঙ্গেল রাইড পাহাড়ে তবু মানে ওঠাটা যতটা সহজ, আর ডাবল রাইডে অনেকটাই কষ্ট। তারপরে যারা অভিজ্ঞ তাদের এরকম কষ্ট হবে না। এখন যে রাস্তাটা উঠতেছি এইটা হইতেছে বগালেগের আগের একটা মানে পাহাড়। এইটা প্রায় 2700 ফিট উপরে উঠতেছি। এইটা সামনে হইতেছে বগা লেক। তো এইটা উঠতে একদম অবস্থা খুব খারাপ হয়ে যেতেছিল আমার। মানে কেওক্রাডং যাওয়ার আগে এই প্রথম এরকম একটা আমি ঢাল পাইছি, এরকম একটা উঁচা রাস্তা পাইছি। মানে বগা লেকের আগে এই রাস্তাটা আগে উম, আপনার হেঁটে যেতে হইতো গাইড নিয়ে। আর আরো বিস্তারিত থাকতেছে গাইডের ব্যাপারে, অনেক কিছুই পাবেন ইনফরমেশন। বাট এইটা যে কি অবস্থা, এই ঢালটা উঠার পরে এইখানে সবাই এত আনন্দিত, এইখানে সবাই আসলে এই যে ছবি তুলতেছে আনন্দে, সবাই দিশে হারা যে উঠতে পারছে। অনেকেই এই ঢালের ভিতরে পড়ে গেছে। আমাদের সাথে আসা একটা বাইকার ভাইও আসলে পড়ে গেছিল। আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছি। তারপরে দেখা গেছে যে ভাইয়াটা অনেকক্ষণ পর আসছে, তার হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে। আসলে রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল। আমরা এই যে বৃষ্টির কবলে পড়ে গেলাম। ফাইনালি বগালেকে চলে এসেছি। এইখানে আর্মি চেকপোস্ট, এইখানে তথ্য দিতে হয়। তারপরে এই তো 2700 ফিট উপরে একটা লেক। আসলে এই লেকটা অসম্ভব সুন্দর। এই লেকটা দেখার জন্য এতটা জার্নি করা লাগছে। এখন আমরা খেয়ে নিব, খাওয়া দাওয়াটা শেষ করে নিব। এইখান থেকে অনেক সময় হয়ে গেছে। ঢাকা থেকে রওনা দিয়েছি 10টা বাজে। এইখানে আসলে খাবারের সিস্টেম গুলা বেশিরভাগই প্যাকেজ হয়ে থাকে। আপনার দেখা গেছে কি কি খাবেন, সবজি ভাত এরকম 200-250 টাকায়। আমার সাজেশন মতে যারা আসলে কেওক্রাডং আসেন তাদেরকে বলবো যে বগালেগে আপনারা স্টে করে তারপরের দিন ভোরবেলাতে কেওক্রাডং যান, কারণ বগালেগে অনেকটা ফ্যাসিলিটিস ভালো। কেওক্রাডং এখন দেখা গেছে এক মালিকেরই একটা মাত্র হোটেল আছে, খাবারের আর কোনো জায়গা নেই। গোসলের জন্য টাকা দিয়ে গোসল করা লাগে। আমি 50 টাকা দিয়ে গোসল করছিলাম। তো ফাইনালি দেখা গেছে বগালেক থেকে জার্নি শুরু করলাম। 5 কিলোমিটারের রাস্তা এই বগালেক থেকে আপনার কেওক্রাডং যাওয়ার। খুবই ডেঞ্জারাস হিল আসলে। এতটা খাড়া পাহাড় ছিল, রাস্তাগুলা ভিডিওতে আসলে দেখা যাচ্ছে না। খুবই সুন্দর, বলতে গেলে যে এরকম অসম্ভব সুন্দর আমার লাইফে আমি দেখি নাই। মানে এত ভালো লাগছে রাস্তাটা। বাট অনেক ঢাল এবং অনেক উঁচু ছিল। বাইকের যেমন অবস্থা খারাপই হয়ে যাইতেছিল। পাওয়ার এই যে আমি 3 গিয়ারে টান দিয়েছি, দেখা গেছে টান দিয়ে তারপরে গিয়ার আমার কমাইতে হইতেছে 2 গিয়ারে, কিছু কিছু জায়গায় 1 গিয়ারে টানতে হইতেছে। সবার একটা টিপস থাকবে যে যারাই পাহাড়ে আসেন না কেন, আসলে পাহাড় থেকে আপনারা যখনই নামবেন ক্লাস তো চাপবেনই না, ক্লাস চাপাই যাবে না। এক কথায় আপনি 2 গিয়ারে আপনার দেখা গেছে 2টা ব্রেক হালকা হালকা ধরে ধরে নামার চেষ্টা করবেন। তাহলে দেখা গেছে আপনার কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি ক্লাস ধরে থ্রটল দিতে থাকেন তাহলে আপনার গাড়ির অনেক শব্দ হবে, তারপর গাড়ি আরো স্মুথ হয়ে যাবে, তখন স্পিড অনেক বেড়ে যাবে, ব্রেকও আপনার কাজ করতে চাইবে না, তখন দেখা গেছে আপনি একটা দুর্ঘটনার শিকার হইতে পারেন। তার জন্য আমার পক্ষ থেকে টিপস থাকবে যে আপনারা সবসময় চেষ্টা করবেন 2 গিয়ারের ঢাল নামার সময় 2 গিয়ারে রাখবেন, কোনো থ্রটল দিবেন না, ব্রেক আস্তে আস্তে চাপতে চাপতে নামার চেষ্টা করবেন, দেখবেন ইজিলি নেমে যাবেন। এবং যখন আপনারা পাহাড় উঠবেন দেখতেছেন যে ঢাল, তখন আপনারা দূর থেকে হালকা একটু স্পিডিং করবেন। 3 গিয়ারে স্পিডিং করে তারপরে এই যে এরকম 2 গিয়ারে তারপর শিফট হয়ে যাবেন। তারপরে যদি তারপরেও যদি না হয় তারপরে 1st গিয়ারে ওঠার চেষ্টা করবেন। যাদের একটু সমস্যা হয়
এই দেখেন কি একটা বাঁক, এইরকম বাঁকের ভিতরে, তার ভিতরে আবার ঢাল, মানে রাস্তাটা খুবই ডেঞ্জারাস। এই যে আবার বাঁকের ভিতরে, এই যে আবার ঢাল। এখন শুধু উঠতেছি আর উঠতেছি পুরা, মানে এত ডেঞ্জারাস একটা অবস্থা। আসলে না আসলে বলে বোঝানো যাবে না। এইখানে আসলে ভিডিওতে ঢালগুলা দেখা যায় না, ভিডিওতে শুধু রাস্তাটাই দেখা যাচ্ছে। ঢালগুলা যে কত ভয়ঙ্কর, অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে এইখানে। আপনার কিছু কিছু ঢালের ভিতরে দেখা গেছে অনেক বাইকার পড়ে গেছে, অনেক বাইকার দেখছি যে ঠেলে ইয়া করতেছে। যারা ডাবল আসছে তাদের জন্য একটু কষ্টটা বেশি হয়ে যায়, আর যারা সিঙ্গেল আসছেন তারা যদি ফার্স্ট গিয়ারে দেখা গেছে ফুল থ্রটল দেন, গাড়িগুলা এত শব্দ করে ইঞ্জিনে, আসলে অনেক প্রেসার পড়ে যে আপনার ঘ্যাং 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 ঘুরতেই থাকে। গাড়ির শব্দ শুনলে বোঝা যায় যে একটা গাড়ি আসলে পাহাড় দিয়ে উঠতেছে। অনেক দূর থেকে শব্দ আসে যে এক গিয়ারে। গাড়ির তো মেন শক্তিটাই আসলে এক গিয়ারের ভিতরে, ফার্স্ট গিয়ারে। এই যে ঢাল নামার সময়, এই দেখেন কি ঢাল, এইটা যে কি একটা ঢাল ছিল। আর আমরা যাব সেই পাহাড়ের চূড়ায়, মানে কি একটা অবস্থা। এইটা আসলে একটা থ্রিল বলা চলে, যে আপনার পাহাড়ি যে একটা অভিজ্ঞতা। আর এই যে রাস্তাটা হইছে একদম নতুন একটা রাস্তা। রাস্তাটা খুবই ভালো অবশ্য, ভাঙাচোরা নাই। কিন্তু একটা জায়গায় শুধু বগালেকের আগে দেখেছিলাম পাহাড় ধসের কারণে ওইখানে আপনার কাদামাটি পড়ে গেছিল। সেইখানে দেখা গেছে যে আপনার অনেকগুলা বাইক পড়ে গেছে। তো এইটা হইতেছে দার্জিলিং পাড়া। এইটাও খুব সুন্দর একটা এলাকা আসলে। এখানে পোলাপাইন গুলা স্বাগতম জানাইতেছিল। এইখান থেকে আবার ঢাল শুরু হবে, আবার এইখান থেকে ঢাল শুরু হয়েছে। আসলে খুব এনজয় নিয়ে রাইডটা করছি আমি, আমার কাছে বেশ মজা লাগছে। যে আঁকা বাঁকা রাস্তা, ঢাল, উঁচু নিচু, মানে খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। আপনার আসেন অবশ্যই ক্যাকড়ং, আমি সবাইকে বলবো যারা একটু ভালো রাইড করতে পারেন তারাই আসেন। যারা একটু নতুন তাদের না আসাই ভালো। পাহাড়ের রাস্তা পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কারণ খুবই ডেঞ্জারাস ডেঞ্জারাস উঁচা রাস্তা। যাদের অভিজ্ঞতা আছে আসলে তাদেরই আসা উচিত, কারণ যাদের অভিজ্ঞতা কম তারা দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা 4টা এমটি বাইক নিয়ে আসছি। এমটি বাইকই এত পাওয়ারফুল একটা বাইক, তার ভিতরেই দেখা গেছে যে অনেক ঘ্যাং 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 করে তারপরে উঠতে হয়েছে। যাদের একটু কম পাওয়ার, অনেকে উঠতেছে আসতেছে, কম সিসির বাইক নিয়ে অনেকে আসতেছে উঠতেছে। ফার্স্ট গিয়ারে ওঠা যায়, কিন্তু গাড়ির অনেক প্রেসার পড়ে আসলে। তো ফার্স্ট গিয়ারে তো ওঠা যাবে, কারণ ফার্স্ট গিয়ারে সবচেয়ে বেশি পাওয়ার থাকে। যে কোনো ঢাল হোক, সব কিছুতেই আসলে ফার্স্ট গিয়ারে উঠে যায়। অনেক শক্তি লাগে এবং অনেক তেল খরচ হয়। আর সবাইকেই বলবো আসার আগে আপনারা বান্দরবন থেকে অবশ্যই, যারা ঢাকা থেকে আসছেন, আসার পরে আবার অবশ্যই আপনারা দেখা গেছে ট্যাঙ্কিটা ফুল করে নিবেন। পাহাড়ের রাস্তায় অনেক তেল খায়। দেখা গেছে যে আপনার অনেক ফার্স্ট গিয়ারে গাড়ি চালাইতে হয়। থ্রোটল আপনি না দিলেও দেখা গেছে আপনার অনেক বেশি দেওয়া লাগে, একদম ফুল পিক আপে আপনার ওঠা লাগে। সেই ক্ষেত্রে দেখা গেছে তেল অনেক বেশি খরচ হয়। তার জন্য বলবো যে সবসময় আপনারা বান্দরবন থেকে অবশ্যই তেল নিয়ে আসবেন। রাস্তায় খোলা তেলগুলা পাওয়া যায়, খোলা তেলগুলার চেয়ে আপনার দেখা গেছে যদি পাম্প থেকে তেলগুলা নেন গাড়ির জন্য অনেক ভালো, কারণ খোলা তেলে আমি বিশ্বাস যাই না। আল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। দেখেন এই যে রাস্তাটার আকাশটা, মূলত আকাশ যখন নীলের ভিতরে সাদা একটা রং তৈরি হয় তখন আমার কাছে এত ভালো লাগে, আমার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর মাশাল্লাহ। এই যে দেখেন আকাশটা এত সুন্দর লাগতেছে, মনটা পুরা ভরে গেছে। মনে হইতেছে মেঘগুলা পুরা ধরতে পারবো ক্যাকড়াঙে গেলে। ওই যে দেখা যাইতেছে একটা পাহাড়, ওই যে সেই পাহাড়ে উঠতে হবে। ওই যে মেঘগুলা যেখানে দেখা যাইতেছে, আমরা ওই পাহাড়ের মাথায় ওই মেঘের ভিতরে যাব, মানে দেখতে অনুভূতিটা অন্যরকম। হ্যাঁ, ওই যে ওইখানে ওই পাহাড়টা দেখতে পাচ্তেছেন,
ওইখানেই আমরা যাব। আল্লাহ, এত উঁচা! এইখান থেকে আসলে রাস্তাগুলা দেখা যাইতেছিল, ওই পাহাড়ের চূড়ায় রাস্তাটা কিভাবে উঠছে, কিভাবে যেতে হবে। আমরা আরো বাইকার ভাইদের জন্য একটু ওয়েট করতেছিলাম যে আমরা 4টা বাইকে এসেছি, ওইখানে যে যাব, মানে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমরা এই যে 4জন একসাথে রওনা দিলাম। আরেকটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যারাই গ্রুপে আসেন তারা একটু ডিস্টেন্স মেনটেন করে যাবেন, কারণ কোন সময় হঠাৎ পাওয়ার দেওয়া লাগবে, কোন সময় ব্রেক করা লাগবে। মানে আপনারা রেষারেষি না করে দেখা গেছে একটু ডিস্টেন্স মেনটেন করেই চলার চেষ্টা করবেন। আমাদের এই যে ভাইটা আসছে, ভাইটা একটু মানে রাইড পারে ভালো, অনেকগুলা বাইক চেঞ্জ করছে, বাট ভাইকে নিয়ে একটু ভয়েই ছিলাম যে আসলে আমরা 4টা বাইক আসছি একসাথে যেন সুন্দর মতো যেতে পারি, সবসময় এই দোয়াটাই করতাম, কেউ যেন দুর্ঘটনার শিকার না হয়। তারপরও আমাদের একটা বাইক একটু পড়ে গিয়েছিল, ওই যে পাহাড় আসলে ধস হয়েছিল বগালেগের আগে, সেইখানে দেখা গেছে পড়ে ভাই সেফটি গিয়ার ছিল বিধায় ব্যথা পায় নাই, বাইকের একটু হ্যান্ডেলটা একটু বাঁকা হয়ে গিয়েছিল। তো সাবধানে রাইড করাই উচিত, কারণ এইসব রাস্তায় কোনো দোকানপাট নেই, কোনো নেই, যে কোনো সমস্যা হইলে আসলে সমস্যাগুলা একটু বেশি, কারণ এইসব রাস্তার ভিতরে তো এক সময় তো এই রাস্তাগুলা হইতেছেই নতুন, এইখানে ওরকম ঘর বাড়ি নেই। এইখানে আগে কেওক্রাডাং যেতে হইতো আপনার দেখা গেছে পায়ে হেঁটে, তারপরে আপনার দেখা গেছে পায়ে হেঁটে ছাড়া যাওয়াই যাইতো না। সো এখন তো আমরা রাস্তা হওয়ার কারণে বাইক নিয়ে যেতে পারতেছি কত সহজে। পায়ে হেঁটে এত দূরে 5 কিলো পাহাড়ের রাস্তা হেঁটে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার। আসলে ওই যে দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের মাথায় উঠতে হবে, কতটা উঁচু পাহাড় আসলে মোবাইলের ভিতরে ক্যামেরার ভিতরে দেখানো যাচ্ছে না, ওরকম অল্প দেখা যাচ্ছে, বাট যখন এইখান থেকে দেখতেছিলাম তখন অনুভবটা হইতেছিল যে এত উঁচুতে উঠতে হবে, এত উঁচু। এই কেওক্রাডাং পাহাড়টা প্রায় 3170 ফিট উপরে। আমার জানা মতে সাজেকের যে পাহাড়টা ওইটা 2500 ফিট, আর এটা হইতেছে 3172 না 70 ফিট, যেন জানা নেই সঠিক, এরকমই হবে। তো এখনকার মতে বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড় এইটা। সো বুঝতেই পারতেছেন যে কতটা ডেঞ্জারাস। আমি সাজেকের অনেক ভিডিও দেখেছি যে সাজেকে যেতে অনেক বাইকার ভাইয়েরা পড়ে যায়, অনেকেই মানে সমস্যার ফিল করে। তো দেখা গেছে যে এইখানের রাস্তাটা আরো কতটা ডেঞ্জারাস, কতগুলা বাঘ যে রিস্কি, এই যে অনেক ভাইয়েরাই দেখে চলে যাচ্ছে। আরও একটা অ্যাডভাইস যে পাহাড়ে আপনাদের যেতে হলে সবসময় দেখা গেছে পাহাড়ের মেন সৌন্দর্যটাই হইতেছে সকালে। আপনারা যেখানে ভিউ পয়েন্টগুলা থাকে সেইখানে অনেক ভোরের দিকে আসলে আপনারা মেঘগুলা পাবেন, আবার বৃষ্টি হওয়ার পরে মেঘগুলা আবার অনেক সময় পাওয়া যায় ভাগ্য ভালো থাকলে। বিকাল দিকেও একটা ভালো ভিউ আসে অনেক সময়। আসলে আকাশের সৌন্দর্য এইটা কখনই বলা যায় না যে কখন কিভাবে সুন্দর হবে, কখন কিভাবে সুন্দর ভিউ পাবেন। আসলে যাদের ভাগ্য ভালো, যারা আসছেন যে এই সুন্দর একটা ভিউ পাবেন মেঘের ভিতরে, এটা হঠাৎ আকাশের রং অনেক বদলায়, আসলে কখন যে কোন রূপ ধারণ করবে এটা বলাটা আসলেই অনেক কষ্টকর। আর কেওক্রাডং এর এই রাস্তাটা প্রায় 2-2.5 বছর পরে আবার খুলে দিয়েছে। আসলে অনেকে আসতেছে, এত বেশি ভিড় এই জায়গাটা, এখন অনেক বাইকার ভাইরা চলে যেতেছে, আবার অনেকেই দেখলাম যে যাইতেছে, অনেক গ্রুপ আসছে। আসলে ফাইনালি আমরা বিল্ডিং এর ওই যে মাথাটা দেখে ফেলছি, আমরা ওই বিল্ডিং এর উপরে যে থাকবো, মানে ভাবতেই অবাক লাগতেছে। এইখান থেকে বিল্ডিংটা দেখা যাইতেছে, ওই যে কিছু কিছু জুম ঘর দেখা যাইতেছে, এগুলা থাকার আসলে অভিজ্ঞতাটাই আলাদা। এইখানে তো কারেন্টের কোনো ব্যবস্থাই নেই, যারা আসলে আসেন অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসার চেষ্টা করবেন, তা না হলে দেখা গেছে যে সমস্যা
পড়তে পারেন। ফাইনালি আমরা চলে এসেছি কেওক্রাডাঙে। ও মাই গড, এইখানে আর্মি চেকপোস্ট আছে। ওয়াও, আল্লাহ কি সুন্দর! এই যে কেওক্রাডাং 0 কিলোমিটার, একদম আমরা পাহাড়ের চূড়ায় চলে এসেছি। মাশাল্লাহ, সবগুলা বাইকে আমরা সুন্দর মতো আসতে পারছি, এটাই অনেক শুক্রিয়া। এখন শুধু অপেক্ষা, কখন মেঘগুলা ধরতে পারবো, কখন আসলে সকাল হবে, কখন এই যে মনে হইতেছে যে একদম তুলার মতো এত কাছে আকাশটা, একদম মনে হইতেছে হাত দিয়ে ধরা যাবে। একদম দেখেন কি সুন্দর একটা আকাশ, আর কি সুন্দর মেঘগুলা, মানে ধরাই যাইতেছে। একটু পরে দেখা যাইতেছে মেঘগুলা একদম, আমরা মেঘের ভিতরেই চলে যাব, মেঘগুলা একদম আমাদের ভিতরে চলে আসবে। তো আমার জীবনের একটা প্রথম এক্সপিরিয়েন্স যে মেঘের একটা, আমার খুব ইচ্ছে ছিল আসলে আমার, যে আমি মেঘগুলা ধরতে পারবো আসলে। মেঘগুলা যে এই যে এরকম করে ধরতে ইচ্ছা করতেছিল খুব, আমার আমার খুব ফিল হইতেছিল, খুব ভালো লাগতেছিল যে, কিন্তু মেঘগুলা যে এরকম কুয়াশার মতো হয় এটা আমার জানা ছিল না। যখন মেঘগুলার ভিতরে চলে যাই মনে হইতেছে যে একদম কুয়াশার ভিতরে আছি, মানে একটা অন্যরকম অনুভূতি, এমন শীতল। এই যে দেখেন মেঘগুলো আস্তে আস্তে চলে আসতেছে একদম কাছে, মনে হইতেছে যে একদম আকাশের উপরে আছি। পাহাড়গুলা একদম মেঘে ঢেকে যাচ্ছে, মানে পাহাড়ের সৌন্দর্যগুলাই আলাদা। যারা আসলে প্রকৃতি লাভার তাদের কাছে এত ভালো লাগবে, আপনারাও আসেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এইখানটা আসলে আপনার সাজেক কিছুই না আসলে, এইখানকার সামনে আপনার এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। ও মাই গড! এখন আমার ভিডিও প্রায় শেষের দিকে অবশ্যই কিছু আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের কাজে লাগবে, কিছু টিপস, যে এইখানে কিভাবে আসবেন, কিভাবে থাকতে হবে, কেমন খরচ হবে। আসলে ঢাকা থেকে বাইক নিয়ে আসলে দেখা গেছে যে আপনার ওয়াই জংশন থেকে প্রথমে বান্দরবন আসতে হবে, বান্দরবন থেকে ওয়াই জংশন থেকে আসলে ডান দিকে গেলে থানচি, নীলগিরি, বামে যে রাস্তাটা এটা হইতেছে রোমা বাজার। তো এই রোমা বাজার আসতে হবে, এখান থেকে অবশ্যই আপনাদের গাইড নিতে হবে। গাইড নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে 10 জন হতে হবে। 10 জনের জন্য একটি গাইড লাগে। যদি আপনারা 2-1 জন হয়ে থাকেন তাহলে অন্যদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। আর যদি 2-1 জন হন তাহলে তো আপনাদের অনেক টাকা গুনতে হবে। গাইডের পুরা খরচ আপনাদের গুনতে হবে। গাইডের ভাড়া 800 থেকে 1000 টাকা। তারপরে দেখা গেছে 2 দিন থাকলে 2 দিনে 1600 থেকে 2000 টাকা। তারপরে গাইডকে আপনার বাইকে করে আনতে হবে। যদি না আনতে পারেন তাহলে বাইকের খরচ দিতে হবে 500 টাকা করে, 2 দিনের 1000 টাকা। তারপরে দেখা গেছে গাইডের সকল থাকা, খাওয়া খরচ সবকিছুই আপনাকে বহন করতে হবে। আসলে কেওক্রাডং আগে যখন হেঁটে আসা লাগছে তখন দেখা গেছে গাইডের ইয়াটা ছিল, এখনো আছে, এটা এখন উঠিয়ে দিলেও পারে। তারপর প্রশাসন ভালো জানে, তারা যেটা ভালো মনে করে। তা আমার মতামত যেটা, এখন আর গাইড মনে হয় না হলেও চলে, একা একাই আসা যাবে যেহেতু রাস্তা হয়ে গেছে। তারপরও বলবো যে আসলে প্রশাসন ভালো জানে। এইখানে থাকা খরচ খুবই কম, জনপ্রতি 300 টাকা। গ্রুপ আসলে দেখা গেছে যে এরকমের ভিতরে 300 করে পার পার্সন, 300-350 টাকা নিয়ে থাকে। খাবার খরচও কম, 200 থেকে 300 টাকা পার পার্সন। মাংস টাংস পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়, একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারের মান ভালো, তবে আমি সাজেস্ট করব বগালেকে থাকার জন্য। বগালেকে থাকলে আপনারা দেখা গেছে অনেকগুলা রেস্টুরেন্ট পাবেন, বিভিন্ন ধরনের টেস্ট নিতে পারবেন। এইখানে থাকাটাও একটা অভিজ্ঞতা। মোবাইল নেটওয়ার্ক থাকবে না, আপনার কারেন্ট থাকবে না, জেনারেটর 11টা পর্যন্ত থাকবে, তারপর আর জেনারেটর থাকবে না। তখন দেখা গেছে একটা অন্যরকম একটা ফিল। আসলে পাহাড়ের এইটাই হলো আসল মজা, যে কোনো কিছু একদম নেটওয়ার্কের বাইরে আপনারা। আমি বান্দরবনের অনেকগুলা ভিডিও করেছি, ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওগুলো দেখতে হলে আপনাদের নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।